শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বৃষ্টির এই দিনে আমাদের আজকের পড়ার বিষয়বস্তু হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি। অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি। যাক, তাহলে আমরা প্রথমেই জানব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন এই দুইটা বিষয় কি। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারণা দুটি এক মনে হলেও প্রকৃতপক্ষে এক কথা নয়। এই শব্দ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সে পার্থক্যগুলো কি কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি আর উন্নয়ন জিনিসটা হবে। আচ্ছা, তাহলে সাধারণত জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। জিডিপি বৃদ্ধি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারাও এই প্রবৃদ্ধিটাকে পরিমাপ করা হয়। তাহলে আমরা কি পড়লাম? যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের অর্থনৈতিক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। সাধারণত জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা যায়। মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারাও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায়। এখানে কিন্তু তিনটা প্রশ্ন আমাদের এখানে। একটা বলছে, একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য, নট প্রাথমিক মাধ্যমিক, চূড়ান্ত দ্রব্য ও সেবা বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। সাধারণত জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আবার মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারাও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা যায়। এখন আসি উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু প্রবৃদ্ধিকে বোঝায় না। অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু প্রবৃদ্ধিকে বোঝায় না।
অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি তো পাবেই। অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝা যায় জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি পাবে, সেই সাথে অর্থনীতির গুণগত পরিবর্তন হবে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, সাথে সাথে অর্থনীতির গুণগত পরিবর্তন হবে। যেমন নাগরিকদের ভোগ বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তির বিকাশের মাধ্যমে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অতএব কাজেই আমরা বলতে পারি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধি যথেষ্ট। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধি যথেষ্ট। আর অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে। এজন্যই বলা হয় যে অর্থনৈতিক উন্নয়ন সমান হচ্ছে তোমার অর্থনৈতিক উন্নয়ন সমান হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্লাস কে অর্থনীতির গুণগত পরিবর্তন। অর্থনীতির গুণগত পরিবর্তন। অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্লাস অর্থনৈতিক গুণগত পরিবর্তন। পরীক্ষায় অনেক প্রশ্ন আসে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো, অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্যটা কি। প্রবৃদ্ধি ও উন্নয়নের মধ্যে পার্থক্য কি উল্লেখ 2 নম্বর। তাহলে লিখতে পারবো তো এখন। তারপরে আসি আমরা উন্নত, অনুন্নত, উন্নয়নশীল। 3টা শব্দ বলছি আমি, উন্নত, অনুন্নত আর উন্নয়নশীল। বিশ্বে 3টা স্তর অর্থনৈতিক দিক থেকে 3টা ধাপে ভাগ দেশগুলোকে। একটা উন্নত, আরেকটা অনুন্নত, আরেকটা হচ্ছে উন্নয়নশীল। এখন আমরা প্রত্যেকটি দেশেরই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করব। আর এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমাদের উদ্দীপকগুলো সাজানো হয়েছে। কারণ 2-3টা বৈশিষ্ট্য উল্লেখ করে উদ্দীপক তৈরি করা হবে। তোমার ধরে নিতে হবে যে উদ্দীপকের বৈশিষ্ট্যগুলো কোন দেশের মধ্যে বিদ্যমান আছে, সেই অনুসারেই তোমাকে প্রশ্নগুলো করতে হবে। আচ্ছা, প্রথমে আসি উন্নত দেশে। প্রথমে আসি আমি উন্নত দেশে। উন্নত দেশ তারা সবাই বুঝি উচ্চ আয়ের দেশ, যেমন আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মান ইত্যাদি। এই সমস্ত দেশগুলো কি
অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। আচ্ছা, তাহলে তাদের বৈশিষ্ট্যগুলো কি জানতে হবে আমাদের? আচ্ছা, উচ্চ আয়ের যেসব দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদী অব্যাহত আছে, এমন দেশকে আমরা উন্নত দেশ বলি। এই উন্নত দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত, মাথাপিছু আয় বেশি, প্রবৃদ্ধি বেশি, অর্থনৈতিক উন্নয়নটাও বেশি। অনুন্নত দেশ কোনটা? ঠিক তার বিপরীত। অধ্যাপক রেগনার মার্কস, একজন অর্থনীতিবিদ, তিনি সংজ্ঞা প্রদান করছেন বা ব্যাখ্যা দিয়েছেন এভাবে: অনুন্নত দেশ হচ্ছে সেই সব দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন বা পুঁজি কম বা নেই বললেই চলে, কিন্তু নিম্ন আয়ভুক্ত এসব দেশে জনসাধারণ নিম্নমানের জীবনযাপন করে, কারণ তাদের মাথাপিছু আয় কম, জীবনযাত্রার মানও কম। উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ থেকে একটু উন্নত। যেসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম, কিন্তু উন্নয়নের সূচকগুলোর ইতিবাচক পরিবর্তন ঘটছে, তাকে বলবো আমরা উন্নয়নশীল দেশ। এইসব দেশের মাথাপিছু আয় পরিবর্তনশীল, মানে বর্ধনশীল, এবং জীবনযাত্রার মান ক্রমে বাড়ছে। এরা নিম্ন আয় থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দিকে ক্রমশ ধাবিত হচ্ছে। তাহলে উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল তিনটা দেশ কেমন সেটা ধারণা লাভ করতে পারছ। এখন আমরা আসি বৈশিষ্ট্যগুলো কি কি দেখবো আমরা। উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি হচ্ছে: ভূমি ও প্রাকৃতিক সম্পদ। 1 নম্বর, ভূমি ও প্রাকৃতিক সম্পদ। উন্নত দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকে। কখনো কখনো এসব দেশে ভূমি ও প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকলেও সেগুলো সুষ্ঠু ব্যবহার সংরক্ষণ করা হয়। উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, ইউরোপের দেশগুলো ভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও সুষ্ঠু সংরক্ষণ করে তারা আজ উন্নত বিশ্বের নেতৃত্ব দান করছে। তারপরে আসা মূলধন। উন্নত দেশে মূলধনের যোগান থাকে পর্যাপ্ত। অর্থনীতিতে সঞ্চয় বৃদ্ধির দ্বারা মূলধন গঠন করা হয়। দক্ষ জনশক্তি। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি একান্ত প্রয়োজন। কোনো দেশে প্রাকৃতিক সম্পদ, মূলধন ইত্যাদি পর্যাপ্ত থাকলেও যদি তোমার দক্ষ জনশক্তি না থাকে, তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। উন্নত দেশের দক্ষ জনশক্তি গঠনে বিশেষ নজর রাখে। উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে তারা দক্ষ জনশক্তি তৈরি করে। উচ্চ আয়ুকাল। উন্নত দেশের জনগণের গড় আয়ু সাধারণত বেশি হয়। উন্নত স্বাস্থ্য সুবিধার কারণে তারা বেশি দিন বেঁচে থাকে। কারিগরি জ্ঞান।
বর্তমানে উন্নত দেশের শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির মূলে রয়েছে তাদের প্রযুক্তিগত কারিগরি জ্ঞানের উন্নতি। যে দেশে কারিগরি জ্ঞান যত বেশি উন্নত, যে দেশ কারিগরি জ্ঞানে যত বেশি উন্নত, সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের একটা পূর্ব শর্ত, অন্যতম শর্ত। যে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, সে রাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়। যেমন আমাদের দেশে বারবার সরকার পরিবর্তন করছে, এক একজন একটা পরিকল্পনা গ্রহণ করে, পরবর্তী সরকারে সেটাকে বন্ধ করে আবার নতুন করে তার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করে। তাহলে এই বিগত সময়গুলোতে আমাদের দেশ সেইভাবেই গড়ে উঠছে। উন্নত দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকাতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। অর্থাৎ যেসব দেশে সরকারের পরিবর্তন হলেও অর্থনৈতিক নীতি ও পরিকল্পনার ধারাবাহিকতা এবং সুশাসন অব্যাহত থাকে। তারপরে আসো ভৌত অবকাঠামো এবং তথ্য উন্নত তথা উন্নত পরিবহন ব্যবস্থা। ভৌত অবকাঠামো তথা উন্নত পরিবহন ব্যবস্থা যে দেশে যত বেশি উন্নত, সেখানে তত বেশি উৎপাদন এবং উন্নয়ন হয়। ভৌত অবকাঠামো তথা পরিবেশ বা পরিবহন ব্যবস্থা উন্নত হলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, বিনিয়োগ বাড়ে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে আমরা কি জানলাম? অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি উন্নয়নের মধ্যে পার্থক্য রাখি, উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশ কাকে বলে, উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আমরা জানতে পারলাম। তারপরে আসা অনুন্নত দেশের বৈশিষ্ট্য। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ অনুন্নত। পৃথিবীর বেশিরভাগ লোক এসব অনুন্নত দেশগুলিতে বসবাস করে। অনুন্নত দেশের বৈশিষ্ট্যগুলো কি কি সেটি বলছি। কম উৎপাদনশীল কৃষিখাত, কৃষিভিত্তিক অর্থনীতি। 3 নম্বর বেকারত্ব বেশি। 4 নম্বর মাথাপিছু আয় কম। 6 নম্বর জনসংখ্যা অধিক। ভূমি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার সঠিকভাবে হয় না। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা, আর প্রতিকূল বাণিজ্য শর্ত এবং অনুন্নত শিল্প কাঠামো। সবচেয়ে যেটি মারাত্মক সেটি হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। অনুন্নত দেশে মাথাপিছু আয় ও সঞ্চয় কম। ফলে কি হয়? বিনিয়োগ কম হলে উৎপাদনও কম হয়। অনুন্নত দেশে কম উৎপাদনের ফলে আয় কম হয়, যার ফলে আয় কম হলে সঞ্চয় কম হয়, আর সঞ্চয় কম হওয়ার কারণে বিনিয়োগও কম হয়, মূলধনও কম হয়, ফলে উৎপাদন আরও কম হয়। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা কি বলা হয়? দারিদ্র্যের দুষ্ট চক্র। এই অবস্থা কি বলা হয়?
দারিদ্র্যের দুষ্ট চক্র। অনুন্নত দেশে এই চক্র বিরাজমান থাকার ফলে অর্থনৈতিক উন্নয়নের গতি সবসময়ই মন্থর থাকে। আচ্ছা, তাহলে আসি আমরা উন্নত অনুন্নত গেল। উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো কৃষি অর্থনীতি, মাথাপিছু আয়, প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, মূলধনের স্বল্পতা, প্রাথমিক দ্রব্য উৎপাদনকারী দেশ, প্রাথমিক পণ্য উৎপাদনকারী দেশ, শিল্পের বিকাশ, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, উদ্যোক্তার অভাব, অর্থনৈতিক অবকাঠামো দুর্বল, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। এগুলি হচ্ছে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য। তারপরে আসি আমরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের যে অন্তরায় সমূহ, অর্থনৈতিক উন্নয়নের অন্তরায় সমূহ প্রতিবন্ধকতাগুলো কি। আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। কৃষির উপর নির্ভরশীলতায় বাংলাদেশের অর্থনৈতিক অনেকাংশে কৃষি উৎপাদন কম। কৃষির উন্নয়ন জরুরি হওয়া সত্ত্বেও এর অগ্রগতি মন্থর, মানে ধীরগতি। অনুন্নত কৃষি ব্যবস্থা, আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থা অনুন্নত। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত, কৃষি পণ্যের মূল্য অস্থিতিশীল, মূলধনের অভাব। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম থাকার ফলে সঞ্চয় কম ও মূলধন গঠনের হার তুলনামূলকভাবে কম। ফলে দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিমাণ মূলধন বিনিয়োগ করা অসম্ভব, মানে সম্ভব হচ্ছে না। উদ্যোক্তার অভাব, উদ্যোক্তা অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। বাংলাদেশে দক্ষ, অভিজ্ঞ, ঝুঁকি বহনে সক্ষম উদ্যোক্তার বড়ই অভাব রয়েছে। উদ্যোক্তার অভাবের কারণে প্রাপ্ত সঞ্চয় মূলধন উৎপাদনী খাতে কম ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে উদ্যোক্তারা ঝুঁকি নিতে চায় না, বা বিনিয়োগ বান্ধব পরিবেশ না থাকার কারণে উদ্যোক্তা এগিয়ে আসেন। বিদেশ মুখিতার কারণেও অনেক পুঁজি দেশের বাইরে পাচার হয়ে যায়। জনসংখ্যা অধিক, বাংলাদেশ জনবহুল দেশ। উৎপাদন ও কর্মক্ষেত্রে এই জনসংখ্যা সম্পূর্ণভাবে কাজে লাগানো কোনো মতেই সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় উৎপাদনের বড় একটা অংশ এই অধিক অনুৎপাদনশীল জনসংখ্যার ভোগের জন্য ব্যয় হয়। ফলে আমাদের সঞ্চয় কম হয়, আর সঞ্চয় ও পুঁজির যে অভাব বা স্বল্পতা, এটা উন্নয়নে বাধা হিসেবে কাজ করে। দারিদ্র্যের দুষ্ট চক্র, বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের অন্তরায় দারিদ্র্যের দুষ্ট চক্র। অধ্যাপক, ওই যে আগে বলেছিলাম সে কথাই, অধ্যাপক মার্কসের মতে একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র। দারিদ্র্যের দুষ্ট চক্র হল উৎপাদন কম, ফলে আয় কম, চাহিদা ও সঞ্চয় কম, বিশ্বে সঞ্চয় কম, বিনিয়োগ কম। রাজনৈতিক অস্থিতিশীলতা আর বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা।
কমাতে হবে। অনুন্নত বাজার ব্যবস্থা এবং প্রযুক্তি প্রয়োগে বাধা। অনুন্নত বাজার ব্যবস্থা আসি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই সর্বত্র বাজার ব্যবস্থা এখনও যথেষ্ট উন্নত নয়। সচেতনতার অভাব, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় দুর্বলতা, অর্থায়নের অভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, এটা আমাদের অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। মধ্যস্বত্বভোগী ইত্যাদি কারণে বাজার দাম সকল ক্ষেত্রে উৎপাদনের জন্য লাভজনক হয় না। তাছাড়া উন্নত প্রযুক্তির অভাব, দক্ষ জনশক্তির অভাব, অর্থনৈতিক আমদানিকৃত প্রযুক্তি বহুলাংশ ব্যয়বহুল এবং ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে উৎপাদন ও বাজার ব্যবস্থায় উন্নত প্রযুক্তি প্রয়োগ করা যাচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মতো স্বল্প আয়ের অর্থনীতিতে উন্নয়নের অন্তরা বা প্রতিবন্ধকতা সমূহ। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় সমূহ তালিকা তৈরি করা বা বৈশিষ্ট্য দিয়ে দেশটিকে উন্নত উদ্দীপকের দেশটি প্রকৃতি নির্ণয় করো এবং তোমার মতামত বিশ্লেষণ করো। আচ্ছা, যাক, সেই কথা তাহলে আজকের মতো থাকুক এখানেই। আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলি করে দেখে নিব। যদি সম্ভব হয় তোমরা একটু করে আসার চেষ্টা করো, কেমন? আচ্ছা, তাহলে আজকের মধ্যে এখানে শেষ। খুদা হাফেজ।